দেখো, এক ঝলক দেখলে সত্যিকারে যেন মনে হয় এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এইখানে এসে এই বেলতলায় বসতেন। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন, ওনার পদধূলি এই মন্দিরে পড়েছিল। সত্যিকারে ভাবলেই বেশ মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমি এখন উপস্থিত রয়েছি। কথিত আছে এই ধ্যান ঘরেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসে ধ্যান করেছিলেন। লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই যে এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী। একদম মন্দিরের পাশ থেকেই বয়ে চলেছে মা গঙ্গা। তো এই মন্দির আজকে আমি সোদপুর থেকে যাচ্ছি। তোমরা যদি শিয়ালদা থেকে যেতে যাও কীভাবে যাবে। তাছাড়া এই মন্দিরে যেহেতু সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো এই ভোগ প্রসাদ তোমরা কী করে গ্রহণ করবে। পোলাও রয়েছে, তার সাথে অন্ন, ডাল, থাকে এক ধরনের সবজি তরকারি, যেমন জয় মা অন্নপূর্ণা। আচ্ছা, কেমন লাগলো এই মন্দিরে এসে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রসাদ যখন কোনো প্রসাদ কেমন কি লেগেছে? অপূর্ব, একদম ঘরের মতো রান্না। আমাদের তো একটু বেশি খাওয়া হয়ে গেছে, মানে এত ভালো লেগেছে। আচ্ছা, সবারই বলতে গেলে প্রথম, তাই তো? সবারই একদম ঠিক করে আসা, খুব ভালো লেগেছে। সবারই মোটামুটি বেশ ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব আনন্দ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি সোদপুর স্টেশন থেকে। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে দর্শন করাবো, যেটি কিনা হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে। তাই অনেকে এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে থাকে। তো এই মন্দির আজকে আমি সোদপুর থেকে যাচ্ছি। তোমরা যদি শিয়ালদা থেকে যেতে যাও কীভাবে যাবে। তাছাড়া এই মন্দিরে যেহেতু সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো এই ভোগ প্রসাদ তোমরা কী করে গ্রহণ করবে, মন্দির কতক্ষণ খোলা থাকে, মন্দিরে পুজো দেওয়ার কেমন কী নিয়ম রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশনই থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আর 5টা ভিডিওর মতো তোমাদের এই ভিডিওটাও বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো। সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মে এখন চলে এলো শান্তিপুর লোকাল। এই ট্রেন ধরে আমরা ব্যারাকপুর অবধি যাব। আর বলে রাখি, সোদপুর থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স খুবই কাছে, মাত্র 2খানা মাত্র স্টেশন। তাই এখান থেকে আমার ভাড়া পড়ছে জনপ্রতি 5 টাকা করে। আমি একবারে রিটার্ন কেটে নিয়েছি, 10 টাকা পড়েছে। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও, সেই ক্ষেত্রে শিয়ালদা থেকে ব্যারাকপুরে ভাড়া হচ্ছে 10 টাকা। যদি রিটার্ন কাটো তাহলে পড়বে 20 টাকা। তো এখন মোটামুটি ট্রেন ফাঁকাই রয়েছে, এই ট্রেনে এখন উঠে পড়ি। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। জাস্ট 10 মিনিট মতো সময় লাগলো, আর পৌঁছে গেলাম এখন ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বাইরের দিকটা যাব, এবং সেইখান থেকে কীভাবে মন্দির অবধি পৌঁছচ্ছি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে দেখো। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, কিছুটা স্ট্রেট হেঁটে যাব, সামনেই রয়েছে এন্ট্রেন্স, ওদিক থেকে এক্সিট পথ রয়েছে বাইরে যাওয়ার জন্য। এই যে এখান থেকে আমরা এখন ব্যারাকপুর স্টেশনের বাইরের দিকটা বেরিয়ে যাচ্ছি। আর বেসিক্যালি এটাই হচ্ছে ব্যারাকপুর স্টেশনের টিকিট কাউন্টার। এই যে এই পাশটাতে টিকিট পাওয়া যায়। আর আমরা এখন স্টেশন চত্বর থেকে বেরিয়ে চলে এলাম। এই যে চলে এলাম এখন ব্যারাকপুর স্টেশনের বাইরে। এখান থেকে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে, সামনে অটো থাকে। তাছাড়াও এই পাশে, অর্থাৎ ব্যারাকপুর স্টেশন থেকে বেরোলেই বাঁ হাতেও কিছু অটো থাকে, যে অটোগুলো ডাইরেক্ট রিজার্ভে নিয়ে যাচ্ছে মন্দির অবধি। কিন্তু আমরা রিজার্ভে যাব না, যেহেতু একটু সস্তার মধ্যে আমরা দেখাই কী করে তোমাদের 2 পয়সা বাঁচানো যায়, সেই হিসাবে আমরা ব্লগ করি। তো শেয়ারের মাধ্যমে যাব, একটু এগিয়ে যাব, সামনেই অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা শেয়ারের মাধ্যমে পৌঁছে যাবো মন্দির অবধি। এই যে স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে কিছুটা এখন আমাদের হেঁটে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে এই মিনিট 2 এখন আমরা হেঁটে যাচ্ছি। কিন্তু যাদের হাঁটতে সমস্যা রয়েছে, যারা প্রবীণ মানুষ আমার ভিডিওটা দেখছেন আর ভাবছেন এই মন্দিরে আসবেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা স্টেশন থেকে বেরিয়েই সামনে অটো রয়েছে, একটু বার্গেন করে নেবেন, কম পয়সার মধ্যে মোটামুটি ছেড়ে দেবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিজার্ভ করতে হয়। আর যারা আমাদের বয়সী, যাদের হাঁটতে কোনো সমস্যা নেই, তাদের বলবো আমরা যেভাবে একটু হেঁটে যাচ্ছি এইভাবে একটু হেঁটে আসুন। সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে কম পয়সায় আমরা
অটো ধরে পৌঁছে যেতে পারবো। স্টেশন থেকে কিছুক্ষণ হেঁটে ওই জাস্ট মিনিট 3 হাঁটলাম আর এখন পৌঁছে গেলাম এই মোড়টার সামনে। অনেকে এটাকে চিড়িয়া মোড় বলেন। আর এখানে এলে তোমরা একটা গান্ধীজির স্ট্যাচু দেখতে পাবে। এখান থেকে আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে অনেক অটো দাঁড়িয়ে থাকে, সেই অটো করে আমরা মন্দির অবধি সরাসরি পৌঁছে যেতে পারবো। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, এখানে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোই যাচ্ছে গান্ধী মোড় অবধি। গান্ধী মোড়ে নেবে, সেখান থেকে কিছুক্ষণ আমাদের হেঁটে যেতে হবে। আর যদি এখান থেকেও যদি আমরা যাই সেই ক্ষেত্রেও কিন্তু 100 টাকা করে রিজার্ভ করতে হয়। আর এই গান্ধী মোড় থেকে নেবেও 10 টাকা টোটো ভাড়া দিয়ে মন্দির অবধি পৌঁছানো যায়। যেহেতু আমাদের হাঁটতে কোনো অসুবিধা নেই, আমরা হেঁটেই যাবো। তোমরা যদি মনে হয় যে টোটো করে যাবে, ওইখানে গান্ধী মোড়ে নেবে, সেখান থেকে টোটো করে যেতে পারো। বন্ধুরা উঠে পড়লাম অটোতে, অটো ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা গান্ধী মোড় অবধি যাবো। আর এই অটোতে জনপ্রতি ভাড়া লাগছে শেয়ারিংয়ে 10 টাকা করে। এই যে বন্ধুরা অটো ঠিক আমাদের এখানে নামিয়েছে। এই জায়গাটি হচ্ছে গান্ধী মোড়। এখন আমাদের এই গান্ধী মোড়ের স্ট্রেট অটোটা ঠিক এখানে নামানোর সাথে সাথেই আমাদের ডান হাতে যে গলিটা চলে যাচ্ছে, গলি বরাবর এখন কিছুটা হেঁটে যেতে হবে। রাস্তাটা আমরা পার করছি। যখন আপনারা আসবেন সাবধানে রাস্তা পার করবেন, কারণ এই রাস্তাটা বিশাল কনজেস্টেড একটা রাস্তা, জনবহুল রাস্তা। যে রাস্তা পার হয়ে এখন আমরা ওই ফুটে যাচ্ছি। এবার রাস্তা তো পার হয়ে গেলেন, এখান থেকে কিছুক্ষণ হেঁটে গেলে এই মন্দির অবধি পৌঁছানো যায়। আর এই মোড়ের মাথা থেকেও কিন্তু টোটো পাওয়া যায় ডাইরেক্ট মন্দির অবধি যাওয়ার জন্য। সেক্ষেত্রে 10 টাকা মতো ভাড়া নেয়। যেহেতু কিছুটাই রাস্তা, আমরা হেঁটেই যাচ্ছি। আপনাদের যদি মনে হয় না আপনারা হেঁটে যেতে পারবেন না, সেই ক্ষেত্রে টোটো করে যেতে পারেন। এই যখন আপনারা হেঁটে যাবেন, হেঁটে গেলে আশেপাশে অনেক মন্দির পড়ে, সেই মন্দিরগুলোও দেখতে পারেন। এই সামনে একটা হনুমান মন্দির আমরা ছেড়ে এলাম, বেশ ভালো লাগলো। ওখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছে, বেশ আধ্যাত্মিক একটা পরিবেশ। এই রাস্তাটা যাওয়ার পথেই এসব দেখতে পাবেন। আর আমার সামনেই রয়েছে একটা মন্দির, যে মন্দিরে একটি সুবিশাল বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছি। এই যে এই সামনে শ্রী জগন্নাথ মন্দির আছে। আর এই মন্দিরের সামনে একটি বিশাল বড় বজরংবলীর মূর্তিও রয়েছে। তো যাওয়ার পথে হাতে যদি সময় থাকে এই মন্দিরটা দেখে যেতে পারেন, না হলে ফেরার সময় এই মন্দিরটি দর্শন করে বাড়ি ফিরতে পারেন, বেশ ভালো লাগবে। এই যে মন্দিরটি বেশ বড়। এখন আমরা সামনের দিকে কিছুটা হেঁটে যাচ্ছি, আর কিছুক্ষণ মাত্র। যেভাবে আমরা হেঁটে আসছিলাম ঠিক সেভাবে হেঁটে এলাম। স্ট্রেট কিছুটা হেঁটে আসার পর এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, দেখো সামনে একটি ব্যানার রয়েছে, লেখা রয়েছে গান্ধীঘাট ডান দিকে এবং অন্নপূর্ণা মন্দির বাঁ দিকে। এখন আমাদের বাঁ দিকে কিছুটা হেঁটে যেতে হবে। এই যে সাইনবোর্ডটা তোমাদের দেখালাম, ওইখান থেকেই সামনে জাস্ট 2 পা হেঁটে এলাম, আর এখান থেকেই মূল মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। এই যে আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্য, অর্থাৎ শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনে। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর দূর থেকে যেন অবিকল দক্ষিণেশ্বর মন্দির মতো দেখতে লাগছে। অনেকে এই মন্দিরটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে, এখন বুঝতে পারছি কেন বলে, একদম যথাযথ। বাইরে থেকে দেখে অবিকল সেই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির মতোই লাগছে। আর এই যে এটা হচ্ছে মূল গেট বা মূল তোরণ বলতে পারো, এখান থেকে আমরা এখন প্রবেশ করছি। এই যে আর এখানে মায়ের যে মন্দিরের যে মূল তোরণ বা মূল যে গেট, সেই গেটের সামনে একটি বিশাল বড় এন্ট্রেন্স বানানো রয়েছে মূল গেটটি, এবং ওপরে একটি সিংহ দেখতে পাচ্ছি। এটিকে সিংহদুয়ারও বলতে পারেন, সিংহদুয়ার। আচ্ছা, এই মূল যে প্রবেশ গেট বা তোরণ, এই তোরণে ঢোকার আগে আমাদের এখানে জুতোটা খুলে রেখে যেতে হবে। জুতোটা খোলার জন্য এই বাইরে মন্দির চত্বরের ঠিক বাইরেই সামনে, অর্থাৎ এই জায়গাটিতে জুতো রাখার জায়গা রয়েছে। এই যে এই স্থানে জুতো রাখুন। এই যে অন্নপূর্ণা মন্দিরের ভেতরটাতে জুতো রাখলাম। জুতো রাখার জন্য এখানে এই কুপন সিস্টেম রয়েছে, 5 টাকা করে কুপন। যেহেতু আমরা দুজন রয়েছি, আমি আর সুব্রদা, 2টি জুতো রেখেছি, 2 জোড়া, 10 টাকা লাগছে এখানে আমাদের।
আর এইখানে একটা বিজ্ঞপ্তি রয়েছে এই সামনেই, যেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। জুতো রাখার জায়গা, জুতো পরে মন্দিরে প্রবেশ নিষেধ রয়েছে, তাই এখানে জুতোটা খুলে রাখতে হচ্ছে। আর অন্নপূর্ণা মন্দিরে ভোগ প্রসাদের এখানে যে কুপন মূল্য সেটা এখানে দেওয়াই রয়েছে। একবার তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। দেখো, এখানে মূলত 5 রকমের প্রসাদ বিতরণ করা হয়, সেটাই চার্ট দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করব। এই যে এখন আমরা এন্ট্রেন্স দিয়ে মূল মন্দিরে প্রবেশ করছি। আর এই যে প্রসাদের যে ব্যানারটি রয়েছে, বিজ্ঞপ্তি, সেটি সব জায়গায় রয়েছে। ওই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে। এই যে শিব শক্তি অন্নপূর্ণা মন্দির, দেখো এক ঝলক দেখলে সত্যিকারে যেন মনে হয় এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। অপরূপ সুন্দর। আর মন্দিরের ভোগ প্রসাদের কুপনের জন্য ওই পাশে আমাদের প্রথমে যেতে হবে, ওখান থেকে কুপনটি কেটে নিতে হবে কিংবা নাম নথিভুক্ত করতে হবে। যেহেতু এই মন্দিরে এসে মায়ের দর্শনের সাথে সাথে আমরা এখানকার অন্য যে প্রসাদ, সেই প্রসাদটা গ্রহণ করতে চাই, তার জন্য। আর আপনারাও যদি মনে করেন যে এখানে এসে প্রসাদ পাবেন, তার জন্য অবশ্যই আগে এসে অফিসে যোগাযোগ করবেন, অফিসে নাম নথিভুক্ত করবেন কিংবা যে কুপন রয়েছে সেই কুপনটি সংগ্রহ করবেন, তারপর আপনারা মন্দির দর্শন করবেন। এই যে এই সামনেই রয়েছে, এই যে লেখাই রয়েছে অফিস ঘর, এই অফিস ঘরে আমাদের যেতে হবে। সম্ভবত 10:30 থেকে খুলে এখন 10:05 হয়েছে। বন্ধুরা, এই অফিস ঘর থেকে এখন কুপন সংগ্রহ করে নিলাম। এই যে আমরা সশরীরে এখানে এসে কুপন সংগ্রহ করেছি, এবং এখানে যেহেতু প্রসাদের নানান ভ্যারাইটিস রয়েছে, নানানভাবে তোমরা প্রসাদ নিতে পারো। তো আমরা 120 টাকার দুটো কুপন সংগ্রহ করেছি, যেটি পুরোপুরি ভেজ। আর এখানে ননভেজ অর্থাৎ আমিষ ভোগও কিন্তু মাকে নিবেদন করা হয়। সেই ধরনের প্রসাদ যদি তোমরা পেতে চাও, তার জন্য আগে থেকে জানাতে হয়। একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা আসার আগের দিন কিংবা 2 দিন আগে থেকেও যোগাযোগ করতে পারো, যদি মনে করো যে এই মন্দিরে আসবে এবং মায়ের আমিষ যে ভোগ প্রসাদ সেই প্রসাদ পাবে। আর বেসিক্যালি সেই প্রসাদটা কিন্তু পার্সেল করা হয়, তাও তোমরা একবার কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখতে পারো। নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই যে কুপন আমরা সংগ্রহ করেছি, 2টি কুপন একসাথেই দিয়েছেন, 120 করে 240। যেহেতু আমরা 2জন রয়েছি, আমি আর সুব্রতা, 2টো কুপন আমরা সংগ্রহ করে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কি করে এখানে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে সেটা দেখিয়ে দিয়েছি। এবার এই পাশটা তোমাদের মূল মন্দির দর্শন করাই। এইটা হচ্ছে মূল মন্দির, যেটি কিন্তু পুরোপুরি হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে, এবং নাট মন্দিরটাও সেরকমই, একদম দক্ষিণেশ্বরের মন্দিরের নাট মন্দিরের মতোই দেখতে। আর এখানে রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই যে এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী, ওনার জন্মসাল, মৃত্যু এখানে দেওয়া রয়েছে। আর সামনের দিকে এগিয়ে গেলে আমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারবো। এই যে মূল মন্দির, অপরূপ সুন্দর। একটি নবরত্ন মন্দির, যেমন দক্ষিণেশ্বরে আমরা নবরত্ন মন্দির দেখতে পাই, এখানেও সেম একদম হুবহু নবরত্ন মন্দির রয়েছে। আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি নাট মন্দির, একাধিক খিলান বিশিষ্ট, খুব সুন্দর একটি নাট মন্দির, যেটি কিন্তু বেশ ঠান্ডা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আগত ভক্তরা এসে এই নাট মন্দিরে ঘন্টার পর ঘন্টা সময় বসতে পারেন, মায়ের সান্নিধ্যে থাকতে পারেন। অপরূপ সুন্দর। সত্যিকারে এই নাট মন্দিরে এসে বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা জায়গাটি, এবং অনেক ভক্তরাও দেখছি এখানে বসে রয়েছেন। আর বলে রাখি, এই মন্দিরে কিন্তু সকাল 6টা থেকে মন্দির খুলে যায়, তখন থেকেই ভক্তদের পুজো নেওয়া শুরু হয়ে যায়, এবং 12:30 অবধি এই পুজো নেওয়া চলে। তোমরা 6টা থেকে শুরু করে দুপুর 12টার মধ্যে যখনই আসো না কেন, এসে তোমরা মায়ের কাছে আসতে পারো, এসে পুজো দিতে পারো। এবং 12:30টার পর মাকে ভোগ নিবেদন করা হয়, তারপরে কিন্তু মূল গর্ভগৃহ বন্ধ হয়ে যায়, কিন্তু মন্দিরের মূল গেটটি খোলা থাকে।
কারণ এখানে আগত ভক্তরা যারা প্রসাদ গ্রহণ করেন, প্রসাদ পাওয়ার পর 1টা কিংবা 1:30টার দিকে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তো এই যে আমি এখন নাট মন্দিরে রয়েছি। নাট মন্দিরটা বেশ ভালো লাগছে এখানে ঘুরতে। খুব সুন্দর ঠান্ডা পরিবেশ এবং একাধিক খিলান যেহেতু রয়েছে সেই আমলে তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, আর দুই পাশে যদি দেখি, দুই পাশে প্রচুর এরকম ছোট ছোট মন্দির রয়েছে। এগুলো সবই শিব মন্দির। মূলত এখানে 6খানা শিব মন্দির রয়েছে। প্রত্যেকটি মন্দির তোমাদের দর্শন করাবো। তার আগে মায়ের মন্দিরটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই যে মায়ের মূল মন্দির, জয় মা। 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন এই মন্দির, অপরূপ সুন্দর লাগছে। আর মন্দিরের গর্ভগৃহে ভিডিওগ্রাফি বা ফটো তোলা নিষেধ থাকে, তাই এখানে বিগ্রহ সেই হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি না। এখন মন্দির তোমাদের একবার দর্শন করিয়ে দিই। এই যে ভেতরে মায়ের পুজো চলছে, এখানে আগত ভক্তরা এসে মায়ের কাছে পুজো দিচ্ছেন। এই মন্দিরের পাশে যেহেতু অনেকটি জায়গা রয়েছে, অনেকটা জায়গা, তোমরা চাইলে এই মন্দিরটি প্রদক্ষিণ করতে পারো। প্রত্যেকটা মন্দিরে গেলে আমরা যেমন মন্দির প্রদক্ষিণ করি, এই মন্দিরটিও আমরা একবার প্রদক্ষিণ করে নিই। এই যে বেশ ভালো লাগছে মন্দির প্রদক্ষিণ করতে। আর মন্দিরের কিন্তু চারিপাশে এরকম ছোট ছোট গেট রয়েছে, যেখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করা যায় বা আসা যায়। এই যে পুরো মন্দিরটা এখান থেকে একবার প্রদক্ষিণ করি, বেশ ভালো লাগছে। এই যে মন্দিরের চারপাশেই কিন্তু এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে তোমরা মন্দিরের ওপর আসতে পারবে। সবচেয়ে বড় অন্নপূর্ণা মন্দিরে প্রতিনিয়ত বিভিন্ন জনসেবামূলক কাজ হয়। দরিদ্র নারায়ণ সেবা এবং অন্যান্য বিভিন্ন জনসেবামূলক কাজের জন্য শিবশক্তি অন্নপূর্ণা মন্দির সম্পূর্ণভাবে ভক্তের দানের উপর নির্ভরশীল। মা এবং বাবার কাছে পুজো দেওয়ার জন্য দানা গ্রহণ করতে 13 নম্বর অফিসে পুরো মন্দিরটা একবার আমরা প্রদক্ষিণ করে নিলাম। এখানে বিনা অনুমতিতে মায়ের কিংবা গর্ভগৃহের ফটো তোলা কিংবা ভিডিওগ্রাফি করা যায় না। যেহেতু এখানে মা সোনার দিয়ে তৈরি এবং মায়ের যে বেদি, অর্থাৎ যে বেদিতে উনি বিরাজ করছেন সেই বেদিটি পুরোপুরি রূপোর তৈরি, তার জন্য বিনা অনুমতিতে এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে নানান জায়গায় দেওয়া রয়েছে যে ফটোগ্রাফি নট অ্যালাউড। তো যাই হোক, আমরা পারমিশন নিয়ে যতটা সম্ভব তোমাদের বাইরে থেকেও কিছুটা হলেও বোঝার জন্য মায়ের দর্শন করিয়ে দিয়েছি আর মন্দির প্রদক্ষিণও করেছি। এখন তোমাদের একটি ঐতিহাসিক জায়গা দেখাচ্ছি। এই যে মায়ের মন্দির, মায়ের মন্দিরের পাশে রয়েছে মায়ের নাট মন্দির, আর ঠিক সেই নাট মন্দির পাশে রেখে এই জায়গাটি দেখো, বেশ একটি ঐতিহাসিক জায়গা। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এইখানে এসে এই বেলতলায় বসতেন। জায়গাটি খুব সুন্দর করে এখন সংরক্ষণ করে রাখা রয়েছে এবং সেই আমলের একটি বেল গাছ, হয়তো সেই আমলে নাও হতে পারে কারণ গাছটি ছোট দেখছি, যাই হোক, কিন্তু এই স্থানেই উনি এসে বসতেন। বেশ পবিত্র একটি স্থান, এখনও খুব সুন্দরভাবে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আর এই জায়গাটিকে ঘিরে এবং এই মন্দিরে অন্নকূট উৎসব পালিত হয় সেই সময়। আর এই জায়গাটিতে কল্পতরু যে উৎসব, সেই উৎসবও কিন্তু এখানে পালন করা হয়, বিশেষ করে এই স্থানটিকে ঘিরে। দেখো, খুব সুন্দর একটি ঐতিহাসিক জায়গা এবং পবিত্র স্থান এখন তোমাদের আমি দর্শন করাচ্ছি। এই যে ভাবলেও কীরকম অবাক লাগে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন, ওনার পদধূলি এই মন্দিরে পড়েছিল। সত্যিকারে ভাবলেই বেশ মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমি এখন উপস্থিত রয়েছি এবং তোমাদেরও দেখাচ্ছি সেই জায়গাটি। আর আশা করব তোমরা সশরীরে একদিন আসবেই মায়ের মন্দিরে, মায়ের দর্শন করবে এবং এখানকার যে আধ্যাত্মিক যে পরিবেশ সেটি অনুভব করবে এবং এখানকার যে মহাভোগ প্রসাদ, সেই প্রসাদও তোমরা একদিন গ্রহণ করবে। তো যাই হোক, এখন তোমাদের এই স্থানটিও দর্শন করিয়ে দিলাম। আর এখানে পাশাপাশি রয়েছে 6খানা শিব মন্দির, একে একে সেই শিব মন্দিরগুলোও তোমাদের একবার দর্শন করিয়ে দিই। তিনটি করে বিভক্ত রয়েছে। এই পাশে 3টি শিব মন্দির রয়েছে, সেগুলো তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে শ্রী শ্রী কল্যাণেশ্বর মন্দির, শ্রী শ্রী কিন্নেশ্বর মন্দির এবং শ্রী শ্রী কাম্বেশ্বর মন্দির, এগুলো তোমাদের এখন দর্শন করাচ্ছি। চলো।
এই যে প্রত্যেকটি 8 চালা বিশিষ্ট শিব মন্দির সেই সময়কার। আর ভেতরে দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গ রয়েছে। এটি আপনারা দর্শন করছেন শ্রী শ্রী কিন্নরেশ্বর মন্দির। এবং প্রত্যেকটি মন্দিরের পাশে এরকম কিছুটা জায়গা রয়েছে। আর এখন তোমাদের দর্শন করাচ্ছি শ্রী শ্রী কামেশ্বর মন্দির। আর এখন তোমাদের দর্শন করাচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরেও একটি শিবলিঙ্গ রয়েছে। বন্ধুরা, ওই পাশে তোমাদের 3টি শিব মন্দির দর্শন করিয়েছি, আর এই পাশেও তোমাদের এখন 3টি শিব মন্দির যেটা রয়েছে সেটা দর্শন করিয়ে দিই। এই যে শ্রী শ্রী কপিলেশ্বর মন্দির, শ্রী শ্রী কেদারেশ্বর মন্দির এবং শ্রী শ্রী কৈলাসেশ্বর মন্দির। সেই বিশেষ আলোকসজ্জা এবং মায়ের আরতি এবং এই যে এই মন্দিরগুলোতেও কিন্তু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। এই যে শ্রী শ্রী কপিলেশ্বর মন্দির, এখানেও কালো শিবলিঙ্গ রয়েছে। জয় বাবা। এবং প্রত্যেকটি মন্দির একই ধাঁচে একই ডিজাইনে তৈরি করা। এবং এটি হচ্ছে শ্রী শ্রী কৈলাসেশ্বর মন্দির। এবং শেষে আমরা দর্শন করছি শ্রী শ্রী কেদারেশ্বর মন্দির। এখানেও একই রকম একই ধাঁচে তৈরি কালো শিবলিঙ্গ রয়েছে। তো এই শিব মন্দিরগুলো তোমাদের দর্শন করিয়েছি, এবং এই শিব মন্দিরগুলোর পাশেই দুটো ছোট ছোট মন্দির রয়েছে, যে মন্দিরগুলো তোমরা একই সাথে দর্শন করতে পারো। চলো সেগুলো এখন দর্শন করি। এই মন্দিরে টোটাল 6টি শিব মন্দির রয়েছে, এবং শিব মন্দিরগুলির পাশে আরও ছোট দুখানা মন্দির রয়েছে, যে মন্দিরগুলো এখন তোমাদের আমি দর্শন করাবো। এই যে এখানে মনসা দেবী অর্থাৎ মা মনসার বিগ্রহ রয়েছে। পুজো হয়ে গেল ঠাকুরমশাই? এখানে হলো এখন সকালের পুজো হলো, এটা দুধ গলা দিয়ে। আচ্ছা, দুধ কলা দিয়ে সকালে মায়ের পুজো হয়ে গেল। আচ্ছা, আরেকবার হবে দুপুরে। দুপুরে হবে, মানে যখন মায়ের ভোগারতি হবে সেই সময়, তাই তো? আচ্ছা, প্রত্যেকটি মন্দিরে তখন আবার আলাদা করে পুজো হবে। আচ্ছা, মায়ের পছন্দের দুধ কলা দিয়ে মায়ের এখন পুজো হলো, আবার 12টার সময় পুজো হবে। এবং এই পাশে শ্রী শ্রী বজরংবলীর একটি মন্দির রয়েছে, যেটা তোমরা একই সাথে দর্শন করতে পারো। জয় বজরংবলী। এখানে বেশ সুন্দর একটি বজরংবলীর বিগ্রহ রয়েছে। আচ্ছা, তোমাদের এই রামকৃষ্ণ পরমহংসদেবের শীত বিজড়িত যে জায়গাটি দেখিয়েছি, তার পাশে এই জায়গাটি রয়েছে। দেখো, এই ধ্যানঘর রয়েছে, ধ্যানঘরটা একবার তোমাদের দেখাই। আর এইখানে এই সাতালে উঠলেই এখানে ছোট ছোট কয়েকটা মন্দির দেখতে পাচ্ছি, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই যে এখানে রাম লক্ষ্মণ সীতারও মূর্তি রয়েছে, অর্থাৎ এটি রাম মন্দির বলতে পারো। আর এটি হচ্ছে ধ্যানঘর। বর্তমানে এই ধ্যানঘর বন্ধ রয়েছে। কথিত আছে এই ধ্যানঘরেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসে ধ্যান করেছিলেন। যখন তোমরা অন্নপূর্ণা মন্দিরে আসবে, যদি মনে করো মায়ের কাছে এসে পুজো দেবে, তো পুজো দেওয়ার জন্য আপাতত কিছু সামগ্রী এই মন্দিরের ঠিক সামনে একজন ভদ্রলোক বিক্রি করছেন। এই যে আপনি ফুল বিক্রি করছেন? হ্যাঁ। ক টাকা নেন এইসব ফুল? ওই মালা হিসেবে দাম 20 টাকা, আচ্ছা। 25 টাকা। 20 টাকা 25 টাকা মালার দাম রয়েছে। আচ্ছা, তার সাথে এই ধূপবাতি, মোমবাতি, সিঁদুর মায়ের জন্য যেগুলো থাকে, সেগুলো সব দিয়ে ক টাকা হয় তাও মোটামুটি একটা? ওই 50-60 টাকা। 50-60 টাকার মধ্যে চলে আসে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি মিনিমাম পুজো দেওয়ার জন্য ফুল, বেলপাতা,
বা মায়ের জন্য যে মালা, সেই মালাও নিতে পারো। তার সাথে ধূপবাতি, মোমবাতি এবং মায়ের জন্য যে সিঁদুর আলতা থাকে, সেগুলো সব মিলে ওই 50-60 টাকার মধ্যে একটা ছোটো ডালি কিন্তু এখানে রেডি হয়ে যায়। আর এই যে অফিস ঘর দেখতে পাচ্ছ, অফিস ঘরের সামনেই রয়েছে একটি বড় বারান্দা। যে বারান্দা দেখতে পাচ্ছ অনেক এরকম চেয়ার টেবিল রয়েছে, যেগুলো পেতেই এখানে আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এই যে লম্বা বারান্দা, এই লম্বা বারান্দা জুড়েই ভক্তরা প্রসাদ পেয়ে থাকেন, এইখানেই বসেন এবং প্রসাদ পান। আর এই পাশটা দেখাই তোমাদের, এই অফিস ঘরের ডান দিকটা, যেখানে ভোগ প্রসাদের আয়োজন চলছে। আর এটি হচ্ছে ভোগ ঘর, এখানে ভোগ প্রস্তুত করা হয় এবং ভোগের আয়োজন চলছে। আরেকটা জিনিস বলে রাখি, এই অন্নপূর্ণা মন্দিরে যারা সেবায় যুক্ত সবই অন্নপূর্ণারাই যুক্ত। অর্থাৎ তোমাদের তখন দেখিয়েছিলাম যারা ভোগ প্রস্তুতের জন্য জোগাড় যন্ত্র করছেন, সবাই কিন্তু মহিলা, তারাই ভোগ প্রস্তুতের জন্য জোগাড় যন্ত্র করেন এবং ভোগ প্রস্তুত করেন। এমনকি যারা প্রসাদ গ্রহণ করার জন্য এখানে আসেন ভক্তরা, তাদের কিন্তু এনারাই, যারা এখানে মহিলারা রয়েছেন, তারাই ভোগটা সবাইকে বিতরণ করেন। তো এই জিনিসটা তোমরা এলে স্বচক্ষে দেখতে পাবে। তাছাড়া আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, একটু পরে যখন আমরা ভোগ গ্রহণ করবো সেই জিনিসটা আমি তোমাদের সাথে তুলে ধরবো। যে জিনিসটা জেনে আমার বেশ ভালো লাগলো, যেখানে সবাই মহিলারাই রয়েছেন যারা এইসব কাজের সাথে যুক্ত। তো এই যে মায়া অন্নপূর্ণার মন্দির, তার সামনেই রয়েছে এই ঢিলছড়া দূরত্বে মায়ের স্নানের ঘাট। এই যে এই মন্দির দর্শন হয়ে গেলে সামনেই রয়েছে রানী রাসমণি স্নানের ঘাট, সেই ঘাটটা একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে মন্দির থেকে মাত্র ওই 150 ফুট মতো দূরত্বেই রয়েছে, বলতে পারো একদম ঢিলছড়া দূরত্বে এই ঘাটটি রয়েছে। যারা এখানে ভক্তরা আসেন, এই ঘাটে এসে অনেকে স্নান করেন এবং মায়ের কাছে পুজো দেন। এখন আমরা চলে এলাম ঠিক ঘাটটার সামনে, এবং এই ঘাটে সামনেও একটি মন্দির দেখতে পাচ্ছি। এই যে এখানে মহাদেবের মন্দির এবং এখানে ছোট্ট একটি মন্দির রয়েছে যেখানে বজরংবলী বিরাজ করছেন। এই মন্দিরে বেশ বড় একটি শিবলিঙ্গ রয়েছে এবং এখানে পুরোহিত মশাই রয়েছে, নিত্য পুজো হয় এখানে। এবং এখানে যারা ভক্তরা আসেন মায়ের মন্দিরে, তারা কিন্তু এই মন্দিরেও অনেক সময় জল ঢালেন। তো যাই হোক, এখন পৌঁছে গেলাম স্নানের ঘাটের সামনে। এই যে সামনে যে ঘাটটি রয়েছে, ঘাটের সামনে চলে এসেছি। এই যে একদম মন্দিরের পাশ থেকেই বয়ে চলেছে মা গঙ্গা। যারা দূর থেকে ভিডিওটি দেখছেন, যাদের বাড়ি থেকে গঙ্গা অনেকটাই দূরে, তারা অবশ্যই যখন এই মন্দিরটি দর্শন করতে আসবেন, এখান থেকে পবিত্র গঙ্গা জল নিজের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আশা করি আপনাদের অনেক সুবিধাই হবে। আর এখন যেহেতু ভাটা রয়েছে, তার জন্য দেখতে পাচ্ছি গঙ্গার জল কিছুটা দূরে চলে গেছে, না হলে জোয়ারের সময় জলটা অনেকটাই উপরের দিকে থাকে। বন্ধুরা, ঘড়ি কাটা এখন 1:00 বাজে। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে আগত যতজন ভক্তরা এসছেন সবাইকে এখন বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এসে গেছি আমরা সেই জায়গায়। এই যে ভোগ প্রসাদ গ্রহণের জন্য একটি বিশাল বড় এই যে হলঘরটি রয়েছে, হলঘরের মধ্যে এরকমভাবে চেয়ার টেবিলে বন্দোবস্ত করা হয়েছে, যাতে এখানে আগত ভক্তরা ভালোভাবে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। তো আমরা এখন বসে পড়েছি একটি টেবিলে, একটু পরেই আমাদের প্রসাদ দেওয়া হবে এবং প্রসাদে কী কী রয়েছে, কী কী পাচ্ছি এখানকার প্রসাদে, সব কিছু শেয়ার করবো, দেখতে দেখুন। তো
তো এখানে যারা পরিবেশন করছেন একে একে প্রসাদ দিয়ে গেছেন আমাদের। প্রথমে থাকে পুষ্পান্ন হিসেবে পোলাও রয়েছে, তার সাথে অন্ন, ডাল, থাকে এক ধরনের সবজি তরকারি, যেমন আজকে সোয়াবিন আর এই কুমড়ো তরকারি রয়েছে, তার সাথে এক ধরনের ভাজা। এই প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ এখন গ্রহণ করি। জয় মা অন্নপূর্ণা। আমাদের খুবই সুস্বাদু এই মন্দিরের প্রসাদ। প্রসাদে আলাদা করে কোনো রিভিউ হয় না, কিন্তু এক কথা বলবো যেন অমৃত। যখন তোমরা এই মন্দিরে আসবে সশরীরে প্রসাদ গ্রহণ করবে, আশা করি আমার যেমন ভালো লাগছে তোমাদেরও বেশ ভালো লাগবে। এখানে অন্ন প্রসাদ থেকে শুরু করে যত ধরনের প্রসাদ রয়েছে, পোলাওটা বাদে তোমরা নিজেদের প্রয়োজন মতো নিতে পারো। বারবার করে এসে দিচ্ছেন যেসে এসে। একটা বড়ার রসা বলে এটাকে, এই যে বড়া তরকারি। খুব কম মন্দির আছে যে মন্দিরগুলোতে এই বড়ার রসা খেয়েছি আমি। অন্ন প্রসাদ তো পেলাম, শেষ পাতে থাকে চাটনি, পাঁপড় এবং পায়েস অর্থাৎ পরমান্ন। এই যে টমেটোর চাটনি আছে, তার সাথে পাঁপড় এবং পরমান্ন। অমৃত। খুবই সুস্বাদু। বন্ধুরা এখন প্রসাদ পেলাম, আর প্রসাদ পেয়ে দেখছি এখানে কয়েকজন ভক্তেরা বসে আছেন। এই মন্দিরে যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বসে রয়েছেন। আচ্ছা, দেখবো একবার, জিজ্ঞেস করবো এনারা কোথা থেকে এসছেন। আচ্ছা, এই গ্রুপে আপনার টোটাল কজন রয়েছেন এখানে? আমরা এমনিতে 16 জন, কিন্তু আচ্ছা। এখানে 8 জন আছি আমরা। আচ্ছা, 8 জন রয়েছেন, দেখছি বেশ ভালোভাবে বসে রয়েছেন। আর সম্ভবত আপনার প্রসাদও গ্রহণ করেছেন, তাই তো? হ্যাঁ, আমরা প্রসাদ গ্রহণ করেছি। আচ্ছা, কেমন লাগলো এই মন্দিরে এসে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রসাদ যে গ্রহণ করলেন, প্রসাদ কেমন কি লেগেছে? অপূর্ব, একদম ঘরের মতো রান্না। আমাদের তো একটু বেশি খাওয়া হয়ে গেছে, মানে এত ভালো লেগেছে। আচ্ছা, এই মন্দিরে কি প্রথম আসা নাকি আগে হ্যাঁ, এসেছিল? একদম, একদম। এসেছি কিন্তু আশা হয়নি। আচ্ছা, এই প্রথম আমরা এলাম, আমি খুব এনজয় সবারই করলাম। সবারই বলতে গেলে প্রথম, তাই তো? হ্যাঁ, সবারই একদিন ঠিক করে আসা। খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা, সবারই মোটামুটি বেশ ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। আচ্ছা, যারা এই মন্দিরে এই ভিডিওটা যারা দেখছে আর ভাবছেন যে এই মন্দিরে আসবে, তাদের জন্য কি বার্তা দেবেন? আমি তো বলবো যে সোজাসুজি একদম ফ্রি হও আর চলে আসো এখানে। আচ্ছা, সকাল সকাল আসো, তাহলে কি পুজোটাও দেওয়া যাবে। এখানে একটু চারপাশটা ঘুরে নিজেদের ইচ্ছা মতো আনন্দ করতে পারবে। গঙ্গার ঘাটও আছে এখানে, যদি সেখানে যেতে চায় সেটাও যেতে পারে। আফটার অল এখানে ভোগ পাওয়া যায়, আমাদের একদম ঘরোয়া রান্না, গরম গরম ভোগ খাওয়াচ্ছে এখানে, টাইমলি খাওয়াচ্ছে, এবং বসার ব্যবস্থাও খুব সুন্দর। কোনো পায়ে ব্যথা, হাঁটু ব্যথার কোনো অসুবিধা নেই। টেবিল চেয়ারে বসে আরামে আপনারা খেতে পারবেন। এবং পুজোতেও সেরকম যে খুব ধাক্কামুক্কি ভিড় বা অন্যান্য মন্দিরে যে জিনিসগুলো হয়, এখানে সেরকম কিচ্ছু নেই। খুব মানে বেশ আরামে ভালোভাবে পুজো দেওয়া যাবে। পুজো দেওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে একদিনে কাছাকাছি, মানে কলকাতা কাছাকাছি ঘুরে আসার জন্য এই জায়গাটা পারফেক্ট বলছেন, তাই তো? একদম একদম একদম। বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি যাকেই হোক নিয়ে চলে আসো তাড়াতাড়ি। আমি একটা কথা বলি, শীতকালে আসলে খুব ভালো এনজয় করবে। শীতকালে, হ্যাঁ। খুবই ভালো এনজয় হবে। তবে যাদের এনজয়ের মন, তারা কিন্তু সবসময় এনজয় করে। অবশ্যই। হ্যাঁ, শুধু যারা ঘর থেকে ভ্রমণ বেরোতে পিপাসু পারলেই তারা ঠিক হলো। বেরিয়ে একদম পড়বে। একদম। তাদের কিন্তু রোদ্দুরও লাগে না, ঠান্ডাও লাগে না, কিছুই লাগে না। তারা শুধু একটাই মাথায় রাখে, ঘুরবো ঘুরবো, ব্যাস। চড়ই গতি। ওভারঅল তাহলে সবার খুব ভালো লেগেছে আজকে এসে। আমরা এইরকমই আনন্দ করতে ভালো। নমস্কার। নমস্কার। সেজন্য আমাদের গ্রুপের নাম আনন্দে আছি। আচ্ছা আচ্ছা। এনারা যে এসছেন, এনাদের একটা গ্রুপ রয়েছে, এনারা বেসিক্যালি বারাসাত থেকে এসছেন। আর এই গ্রুপের নাম হচ্ছে আনন্দে আছে। সত্যিই বেশ, এনারা এখানে এসছেন, মায়ের কাছে পুজো দিলেন দেখলাম, আর একটু আগে প্রসাদও গ্রহণ করেছেন। সবার বেশ প্রসাদটা ভালো লেগেছে। আর এই মন্দির সংলগ্ন আরও কিছু জায়গা রয়েছে যেগুলো ওনারা ঘুরে দেখেছেন। ওভারঅল ওনাদের মুখ থেকে শুনে যা বুঝলাম, ওনাদের বেশ ভালোই লেগেছে। অর্থাৎ কলকাতা থেকে যেহেতু একদমই কাছে, কিছুক্ষণ সময় নিয়ে, কয়েক ঘন্টা হাতে নিয়ে যদি একবার এখানে এসে ঘুরে যাও, এই মন্দিরে মায়ের দর্শন করো, এখানে এসে এই সুস্বাদু ভোগ প্রসাদ যদি গ্রহণ করো, তোমাদের বেশ ভালো লাগবে। আর একটা জিনিস বন্ধুরা তোমাদের দেখানো হয়নি, এই যে মন্দিরের বাইরে রয়েছে পার্কিং লট। আমরা তো ট্রেনে করে এসেছি, কেউ যদি তোমরা নিজস্ব গাড়ি নিয়ে কলকাতা থেকে এই মন্দিরে আসতে চাও, তো অবশ্যই তোমরা গাড়ি নিয়ে আসতে পারো। ডানলপ হয়ে আসবে, ডানলপ থেকে যে রোডটা চলে যাচ্ছে ব্যারাকপুরের দিকে, সেই রোড বরাবর আসবে, এবং সামনে যে গান্ধী মোড় রয়েছে, গান্ধী মোড় থেকে বাঁ দিকে ঢুকে গেলেই তোমরা সরাসরি এই মন্দিরে চলে আসতে পারবে। আর পার্কিংয়ের যদি কথা বলি, এইখানে মন্দিরের বাইরেই 2 চাকা হোক 4 চাকা হোক তোমরা অনায়াসেই পার্কিং করে রাখতে পারবে। তো এই হচ্ছে আসা যাওয়ার
ব্যবস্থাপনা তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন আমরা মন্দির দর্শন করে বেরিয়েছি এবং ভোগ প্রসাদও গ্রহণ করে নিয়েছি, এবং এখানে আগত ভক্তরা কেমন কী বলছেন এই মন্দিরের সম্পর্কে সেগুলো একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও এখানে শেষ করবো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলটি নতুন হোক কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।